ঘটনাটির সময়কাল 1975 কি 76 সাল। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার বাড়ি ওই হাসনাবাদে, তার নাম হচ্ছে নিরাপদ। এই নিরাপদ বাবু উনি পেশায় ছিলেন একজন নৌকা চালক, মানে বোটম্যান। তবে উনি বোটম্যান বলতে এমন বোটম্যান ছিল না যে মানুষ ওই যে খেয়া ঘাটে মানে মানুষ পারাপার করে না, এমনটা নয়। উনি নৌকায় মালামাল টানতেন। ওনার নৌকাটি আকারে বেশ বড় ছিল। আগে কি হতো, মানে বর্ষাকালে এই নৌপথেই মালামাল, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে সড়ক পথে খুব মানে যাওয়াটা অনেক কঠিন, দুর্গম আছে না, এখনো তো গ্রাম অঞ্চলে অনেক জায়গা আছে যেখানে সড়ক পথে যাওয়াটা অনেক কঠিন হয়। আমি তো এই মুহূর্তে সুনামগঞ্জ আছি। সুনামগঞ্জে হাওড় এলাকাগুলোতে সড়ক পথে মালামাল বহন করা বা এমনিতেও যাওয়া অনেক কঠিন। সেখানে নৌকা বা ট্রলার এগুলোই সবচেয়ে ভালো মাধ্যম যাওয়ার জন্য। ঠিক তেমনি এখনো কিন্তু অনেক জায়গা আছে এই জায়গাগুলোতে নৌকাতে যাওয়াটা অনেক সহজ। উনি যেহেতু ওই সময়ে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মালামাল পৌঁছে দেওয়ার কাজটি করতেন নৌকায়। ওনার নৌকায় উনি সহ আরো দুজন ব্যক্তি ছিলেন, মানে তার সহকর্মী এবং তার স্টাফ। নৌকাটি আসলে গুণ টানা নৌকা। আমরা যে বলি না গুণ টানা নৌকায় যে একজন মানে একটা দড়ি নিয়ে টানতে থাকে, পাড়ে দাঁড়িয়ে টানতে থাকে এবং নৌকাটা এগিয়ে যেতে থাকে। নৌকাটি আসলে এরকম নৌকা ছিল। আবার পালতোলা, মানে ওটার সাথে কয়েকটা বিষয় যুক্ত ছিল। এক হলো পালতোলা, আবার গুণ টেনেও নিয়ে যাওয়া যায়, আবার নৌকা বৈঠা দিয়ে বেয়েও নেওয়া যায়। যদি স্রোতের অনুকূলে থাকে তাহলে মোটামুটি নৌকা খুব ভালো চলতে থাকে। এখন যেখানে যেই পরিবেশ আর কি, সেই পরিবেশ অনুযায়ী নৌকাটা সেভাবে তারা ব্যবহার করে চালাতে। সেটা কোনো যন্ত্রচালিত নৌকা ছিল না, একটা ম্যানুয়াল নৌকা ছিল আর কি। যাই হোক, উনি আশেপাশ এলাকাগুলোতে মালামাল সরবরাহ করতেন, এভাবে চলে যাচ্ছিল তার। একবার কি হলো, ওনাদের যেই জায়গা মানে হাসনাবাদ, সেখান থেকে অনেক দূরে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গা হেমনগর ঘাট। এই হেমনগর ঘাটে কিছু মালামাল পৌঁছে দেওয়ার অর্ডার আসে। ওই সময়ে ওই নৌকাতে হেমনগর ঘাট পর্যন্ত পৌঁছতে প্রায় 5 দিন সময় লেগে যেত। 5 দিন কিন্তু কম সময় নয়। আর হোসনাবাদ থেকে যেখান দিয়ে যেতে হতো সেই যেই নদীটা, এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। এটি হোসনাবাদ থেকে বিভিন্ন জায়গা দিয়ে বের হয়ে ভিন্ন নামে আবার বের হয়ে এটি হেমনগর ঘাটের ওদিকে চলে গেছে এবং যাওয়ার সময় সুন্দরবনের কিছু এরিয়া পার হয়ে সেটা যেতে হয়। এখন যেহেতু 5 দিনের একটি পথ, এটি কিন্তু কম না, কিন্তু অনেক অনেক পথ, কিন্তু দূরত্ব কিন্তু 45 থেকে 50 কিলোমিটারের মতো। যদিও বা বর্তমান সময়ে নৌকায়, ইঞ্জিন চালিত নৌকায় 45 থেকে 50 কিলোমিটার কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু ওই সময় কিন্তু আসলে অনেক সময় লাগতো। কারণ ওইভাবে ম্যানুয়ালি এটা যেতে হবে, সন্ধ্যার পরে নৌকা চালানো যায় না, এই রকম বিভিন্ন রকম সমস্যা ছিল, যার কারণে দিনের আলো যতটুকু চালানো যায়। ওনারা এই অর্ডারটা প্রথমে নিলেন, এই কারণে নিলেন কারণ এই অর্ডারটা পাওয়ার কারণে দেখা যেত যে ওনাদের বেশ একটা প্রফিট হতো। কিন্তু নিরাপদবাবুর পরিবার থেকে বারবার নিষেধ করছিল যে না, এত দূরের পথ, যেতে 5 দিন আবার আসতে 5 দিন, মানে 10 দিন। আর ওনার পরিবারে কর্মক্ষম উনি একজন মাত্র পুরুষ মানুষ ছিলেন, ছোট ছোট বাচ্চা ছিল। এখন একটা পরিবারের কর্তা 10 দিন বাড়িতে থাকবে না, স্বাভাবিকভাবেই কিন্তু পরিবারের সদস্যদের একটু দুশ্চিন্তা তো হবেই। ওনার ওয়াইফ রাজি হচ্ছিলেন না, তারপরেও ওনার ওয়াইফকে বোঝালেন যে 5 দিনে আমার যতটুকু ইনকাম হবে প্রায় 15 দিনের ইনকাম হবে আমার, তাহলে জিনিসটা আমরা তো ক্যান্সেল করতে পারি না, এই অর্ডারটা আমাদেরকে ধরে রাখতে হবে। যাই হোক, ওনার ওয়াইফকে উনি বুঝান, ওনার ওয়াইফ রাজি হন, ওনার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু কি হয়, ওনাদের এক নিকট আত্মীয়, মানে এই নিরাপদবাবুর এক নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে ওনাদের যাত্রা 2 দিন ডিলে হয়ে যায়। একজন আত্মীয় মারা গেছে, তার সৎকার করতে হবে, তারপর তাদেরকে সান্ত্বনা দিতে হবে, সেখানে যেতে হবে, আবার আসতে হবে বাড়িতে, মানে তারপরে আবার মাল লোড দিতে হবে নৌকায়, সবকিছু মিলিয়ে 2 দিন ডিলে হয়ে যায়। নৌকায় যখন মাল লোড হচ্ছিল তখন যারা লোড করছিল, যে সমস্ত শ্রমিকরা, তারা নিরাপদবাবুর কাছে জিজ্ঞেস করলেন যে এই মালামাল কোথায় যাবে। তখন নিরাপদবাবু বললেন যে হেমনগর ঘাট যাবে। তখন বলছেন যে হেমনগর ঘাট যাবা, তো ওই দিকে যাওয়ার পথে কিন্তু 2টো জায়গা আছে, এই জায়গা কিন্তু ভালো না, ওই জায়গায় দোষ আছে, সাবধানে যেও কিন্তু। তখন বলে 2টো জায়গা কোন জায়গার নাম কি? ওনারা ওইভাবে নামটা বলতে পারেননি,
বলেছে যে তুমি খোঁজ খবর নিয়ে যেও। আসলে নিরাপদবাবু উনি এগুলোতে গুরুত্ব দেননি। একে তো এই অর্ডারটা ওনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, ভালো একটা ইনকাম হতো। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু রাতের বেলা চলাফেরা করেন, এই সমস্ত টুকটাক ভয় ভীতির ঘটনা হরহামেশাই ঘটতে পারে, এই ধরনের মানসিক একটা প্রস্তুতি তাদের থাকে। সুতরাং সে আসলে এই বিষয় নিয়ে খুব একটা গুরুত্বই দেয়নি। নৌকাতে শুটকি মাছ, শশা এবং মোটামুটি কিছু ধরনের সবজি জাতীয় জিনিস ছিল আর কি। এই মালামালগুলো পৌঁছে দিতে হবে। ওনারা রওনা শুরু করেন ফজরের আজানের পরপরই হাসনাবাদ থেকে। তো যাওয়া শুরু করেছেন। তো যাচ্ছেন যাচ্ছেন, সমস্যা হচ্ছে না। আর এই নৌকাগুলো তো আকার একটু বড় থাকে, নৌকার মধ্যেই রান্নার ব্যবস্থা, নৌকার মধ্যে ছোট একটা ওয়াশরুম রয়েছে। আপনারা কিন্তু এখনো দেখবেন যে ট্রলার এরকম থাকে। এই কারণে নৌকার মধ্যে ঘুমানো সবকিছু নৌকার মধ্যেই ব্যবস্থা রয়েছে। মোট লোক তিনজন নৌকাতে আছেন। নৌকা নিয়ে যাত্রা শুরু করেন। যেখানে খাবার ফুরিয়ে যায় সেখানে কাছাকাছি কোনো ঘাট থেকে আবার খাবার কিনে নেন। তো এইভাবে যাচ্ছিলেন। সময়টা ছিল এপ্রিল মাসের দিকে, যখন কালবৈশাখী ঝড়ের একটা সময় রয়েছে। যেহেতু সুন্দরবনের কাছাকাছি দিয়ে যেতে হবে, স্বাভাবিকভাবেই উপকূলীয় অঞ্চল। চতুর্থ দিন যখন তাদের আর একদিনের পথ বাকি আছে, তখন একটা জায়গায় চলে আসেন। ওই জায়গাতে আসার পরে স্থানীয় প্রশাসন থেকে বলা হয় যে নৌকা এখন এই ঘাট থেকে আর ছাড়া যাবে না, কারণ হচ্ছে ঝড়ের আভাস পাওয়া গেছে, এই কারণে নৌকা ছাড়া যাবে না। কিন্তু ওনাদের তো যাওয়াটা খুব জরুরি ছিল। এখন ওনারা কি করবেন? বলা হচ্ছে যে রাতে তো যাওয়া যাবেই না কোনোভাবে, দিনের বেলা যদি আবার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে। ওনারা আবার কি করতেন, রাতের বেলাও কিন্তু নৌকা চেষ্টা করতেন নৌকা নিয়ে যাতে একটু পথ এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু রাতের বেলা যাওয়াটা একটু টাফ থাকে, যদি বাতাস অনুকূলে থাকে তাহলে পাল তুলে নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেহেতু নৌকা লোডেড, নৌকা বৈঠা বেয়ে কিন্তু সেটা সামনের দিকে এগিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে যায়। দেখ, ওনারা যে কাজটি করেন সেটি হচ্ছে এই নৌকাটি ঘাট থেকে সরিয়ে এনে এমন একটা জায়গায় রাখেন। ওনারা দেখতে পান যে ওই নদীর ওই জায়গা থেকে ছোট্ট একটা খালের মতো চলে গেছে। ওই খালের দুই পাশে বড় বড় জঙ্গল রয়েছে, গাছগাছালি আছে, জঙ্গল রয়েছে। তা উনি চিন্তা করলেন নৌকা যদি ঘাটে বাঁধা থাকে এবং বড় ধরনের ঝড় আসে তাহলে নৌকার ক্ষতি হতে পারে। যদি এই খালের মধ্যে নৌকাটি ঢুকিয়ে দেই, আশপাশ তো গাছে পরিপূর্ণ, তাহলে বাতাস হলেও ওই গাছে লেগে যাবে, নৌকার গায়ে বাতাস ওইভাবে লাগবে না এবং নৌকার কোনো ক্ষতি হবে না। এই চিন্তা করে ওনারা যেটা করেন, বিশেষ করে নিরাপদ বাবুর নির্দেশনায় অন্য দুইজন নৌকাটি নিয়ে যান ওই খালের মধ্যে। ওনারা যখন নিয়ে যান তখন সন্ধ্যা হয়ে গেছে, আশেপাশের লোকজন তেমন ছিল না। কয়েকজন যদিও বলছিল যে তোমরা নৌকা কোথায় নিয়ে যাও, ওনারা বলেন যে ওই যে খালের ওদিকে নিয়ে যাই। বলে না, ওইদিকে নিও না, জায়গাটা ভালো না। কিন্তু ওনারা আসলে ভ্রুক্ষেপ করেননি। আর যেহেতু কয়েকজন বলেছিল ওনারা ভ্রুক্ষেপ করেননি, তারাও আসলে বিষয়টা নিয়ে আর কোনো মাথা ঘামাননি, ওইভাবে জোর করেননি। ওনারা নৌকা ওই খালের মধ্যে নিয়ে যান এবং একটা জায়গায় গিয়ে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে নৌকাটা বেঁধে রাখেন। যেহেতু দুপাশে গাছের সারি, জঙ্গলের মতো, বেশ ঘন জঙ্গল আর কি, সুতরাং ঝড় হলেও কোনো সমস্যা হবে না। ওনারা নৌকার মধ্যে ঢুকে পড়েন। আর নৌকার মধ্যে তো আপনারা জানেন যে ওই টাইপের বড় নৌকাগুলোতে একটু কেবিনের মতো থাকে, শোয়ার জায়গা রয়েছে। তো ওনারা রাতের বেলা সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। রাত আনুমানিক 11টা, 11:30 বাজে। হঠাৎ করে ওনাদের মধ্যে একজনের ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ওনার কাছে মনে হচ্ছে হঠাৎ করে নৌকা দুলে উঠেছে। মনে হচ্ছে যে কেউ ওই নৌকা ধরে নাড়াচ্ছে, একবার ডান পাশে হেলানোর চেষ্টা করছে, আবার বাম পাশে হেলানোর চেষ্টা করছে, এরকমটা। প্রথমে উনি ভেবেছিলেন যেহেতু ঝড় হওয়ার কথা রয়েছে, মনে হয় ঝড় হচ্ছে এবং ঝড়ের কারণে নৌকাটা এইভাবে দুলছে। কিন্তু যেহেতু ওনারা এক্সপার্ট বোটম্যান ছিলেন, কোনটা ঝড়ের দুলুনি আর কোনটা মানুষের দুলুনি এটা ওনারা টের পেতেন। তো ওনার কাছে মনে হয়েছে যে এটি বাতাসের কারণে দুলছে না, এটি অন্য কোনো কারণে দুলছে। উনি বিষয়টি পরখ করার জন্য যে আসলে কি কারণে দুলছে, উনি নৌকার ভেতর থেকে একটু বাইরে উকি দিয়ে দেখেন যে না, বাইরে তো কোনো বাতাস দেখা যায়, বাতাসের কোনো শব্দ শোনা যায় না, বা গাছপালাও সেভাবে নড়ছে না, হালকা নড়ছে।
কিন্তু নৌকা এইভাবে তুলছে কেন? উনি চিন্তা করেন যে ঢেউয়ের কারণে এরকম হচ্ছে কি। উনি ঢেউয়ের দিকেও তাকান, অন্ধকারেও বুঝতে পারেন যে ওই খালের মধ্যে ওই রকম ঢেউ নেই, কিন্তু নৌকা ওইভাবে তুলছে। উনি একটু ভয় পান। ভয় পাওয়ার পরে একটু ভেতরে চলে আসেন, আবারও ভেতরে এসে সাথে থাকা অন্য দুইজনকে ডেকে তোলেন। ওনারা জিজ্ঞেস করেন কি হয়েছে? বলে এই যে দেখো নৌকা তুলছে। তখন বলে বাতাসের কারণে তো নৌকা তুলতে পারে। তখন বলে না, আমি দেখেছি বাতাস নাই বাইরে। বলে তাহলে স্রোতের কারণে হতে পারে, ঢেউয়ের কারণে। বলে না, ওরকম ঢেউও নেই। তখন দুইজনই বাইরে বের হয়ে, মানে আর অন্য দুইজন, মোট তিনজনই বাইরে আবার বের হয়ে এসে দেখে হ্যাঁ কথা সত্য, নৌকা দুলছে। মনে হচ্ছে কোনো মানুষ দোলাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। যেহেতু নিরাপদবাবুর সাথে থাকা দুজন ব্যক্তি তারা ভয় পাচ্ছিলেন, তো নিরাপদবাবু উনি দুজনকে আশ্বস্ত করেন, আরে ভয় কিসের, আমরা তিনজন মানুষ আছি, এরপরে যদি ভয় পাই তাহলে তো যারা ভয় দেখাচ্ছে ওরা তো আরো সুযোগ পাবে, ভয় কিছু নাই, চল নৌকার ভিতরে চল। ওনারা নৌকার ভিতরে আবার তিনজন ঢুকে যান, আবার ঘুমানোর চেষ্টা করেন। হঠাৎ করে একটি শব্দ পান, মনে হলো নৌকার মাথার দিকে লাফ দিয়ে কোনো কিছু উঠেছে, ভারী কিছু। তখন নিরাপদবাবু উনি নৌকার যে জানালা থাকে, জানালাটা একটু ফাঁকা করে সামনের দিকে তাকান, দেখেন কালো কিছু একটা ছায়ামূর্তি নৌকার উপরে হাঁটাহাঁটি করছে। তিনি চিন্তা করেন কি এটা, দেখি মানুষ না অন্য কিছু, না কোনো প্রাণী। তখন তিনি নৌকার বাইরে বের হন না, কিন্তু নৌকার ভেতর থেকেই, নৌকার তো বিভিন্ন জায়গায় ফুটো রয়েছে, সেখান দিয়ে দেখার চেষ্টা করছেন। তিনি দেখতে পান বড় আকৃতির একটি কালো বিড়াল। এই বিড়ালটি ওই নৌকায় যে মালামালগুলো আছে সেগুলো দেখছে, কোথায় কি আছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই নৌকাতে অন্যান্য মালামালের সাথে অনেক শুটকি মাছ ছিল। শুটকি মাছগুলো বিভিন্ন ঝুড়ির মধ্যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় রেখে দেওয়া হয়েছিল। তো বিড়াল কি করছে, ওই মাছের যেই ঝুড়িগুলো সেই জায়গাগুলো বারবার শুকছে এবং চেষ্টা করছে সেখান থেকে কিছু বের করার জন্য, কিন্তু পারছে না। এরপরে কি হলো যে ওই বিড়ালটি একই রকম ভাবে যেভাবে উঠে এসেছিল সেভাবে লাফ দিয়ে আবার ওই ঝোপের মধ্যে নেমে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায়। যখন বিড়ালটি লাফ দিয়ে নামে তখন নৌকাটি বেশ জোরে দুলে ওঠে। আসলে মানে কোনো একটা মানুষ যদি লাফ দিয়ে নামে তাহলে নৌকা এইভাবে, এত বড় একটা লোড নৌকা দুলে ওঠার কথা নয়, কিন্তু নৌকাটি দুলে ওঠে। নিরাপদবাবু বিষয়টি দেখেন, কিন্তু নৌকার অন্য সদস্যদের কাছে বিষয়টি শেয়ার করেন না। বিষয়টি শুধু বিড়াল বলে চালিয়ে দেন। এটা যে প্যারানরমাল কিছু হতে পারে এমন কিছু আজ অন্যদেরকে করতে দেননি, তাহলে ওনারাও ভয় পাবেন। ওনারা যেটি করেন যে ওনারা সিদ্ধান্ত নেন যে রাতের বেলা ওনারা ঘুমাবেন না। ওনাদের কাছে মোমবাতি ছিল, মোমবাতি জ্বালিয়ে তিনজন গল্প করে কাটিয়ে দেবেন। ওনারা যখনই মোমবাতি ধরাচ্ছেন তখনই মনে হচ্ছে কেউ ফু দিয়ে ওই মোমবাতিটি নিভিয়ে দিয়েছে। কিন্তু নৌকার চারদিক থেকে তো বন্ধ করা ছিল, ভেতরে কিন্তু বাতাস আসছে না। আর বাতাসে যদি বন্ধও হয় তাহলে কিন্তু একটু নিবু নিবু হবে, তারপর বন্ধ হবে। যদি দমকা বাতাসে হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু মনে হচ্ছে কেউ কাছে থেকে ফু দিয়ে বারবার ওই মোমবাতিটি নিভিয়ে দিচ্ছে। তখন ওনারা খুব ভয় পাচ্ছিলেন, তারপরও ওনারা ঈশ্বরের নাম জপছিলেন। এভাবেই ওনারা রাত পার করে দেন। পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি, মানে ওই রাত্রে। সকালবেলা যখন ওনারা নৌকা থেকে বাইরে বের হন তখন ওনারা দেখতে পান যে নৌকার সামনে এবং পেছনে দুই জায়গাতেই গাছ পড়ে রয়েছে। এখন নৌকা বের করবে কিভাবে তারা? ওনারা চিন্তা করলেন যে স্থানীয় কিছু মানুষের সাহায্য সহযোগিতা নেই, তাছাড়া তো এই গাছগুলো সরানো সম্ভব নয়। তো ওনারা কিছুটা দূরে গিয়ে কিছু মানুষদেরকে ডাকেন। তখন ওই মানুষগুলো জিজ্ঞেস করেন তোমাদের নৌকা কোথায় ছিল? বলে এই যে এই খালের মধ্যে যে দুই পাশে ঝোপঝাড় রয়েছে সেখানে ছিল। বলে বলো কি, আমরা তো দিনের বেলায় সেখানে যাই না, ওই জায়গা তো খুব ভয়ানক একটি জায়গা, তোমরা সারা রাত ওইখানে ছিলা, তোমাদের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেনি? তখন ওনারা আসলে ওইভাবে স্বীকার করেন না যে না আমাদের সাথে কিছু ঘটেনি। বলে ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর, কারণ হচ্ছে ওই জায়গাতে
মানুষদেরকে কবর দেয়া হয়, আর কবরটা হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দেয়া হয়। অনেক সময় দেখা যায় অনেক গরিব মানুষ যাদের কাঠ কিনে একটি মৃতদেহ দাহ করার মতো সামর্থ্য নেই, তারা অনেক সময় তাদের প্রিয়জনকে ওই জঙ্গলের ওইখানে এসে দাফন করে চলে যান। আবার অনেক ছোট বাচ্চাদেরকে কিন্তু দাহ করা হয় না, তাদেরকে কবর দেওয়া হয়, ওই জঙ্গলের ওখানে এসে তারা কবর দিয়ে যান। আর বিভিন্ন সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় মানুষ ভয় পেয়েছে, এই জন্য ওই দিক দিয়ে মানুষ যায় না। তখন স্থানীয় লোকদের কাছ থেকে তারা ঘটনা শুনে গত রাত্রের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সত্যতা তারা বুঝতে পারেন, কিন্তু তারা বিষয়টি প্রথমে স্বীকার করে না। তখন তারা বলে যে সামনে পেছনে তো গাছ পড়েছে, আপনারা একটু সহযোগিতা করুন যাতে আমরা নৌকাটি বের করতে পারি। কিন্তু স্থানীয় মানুষরা আসলে তারাও ব্যস্ত ছিল, সবাই খেটে খাওয়া মানুষ, তারা ওইভাবে আগ্রহী হয়নি। তখন নিরাপদবাবু এবং সাথে দুইজন থাকা ওনারা চিন্তা করলেন যে তাহলে আমরাই চেষ্টা করি গাছগুলো সরানোর জন্য। কিন্তু এর মধ্যে একটা গাছ এত বড় ছিল যে ওটি না কেটে আসলে নৌকা বের করা খুবই কঠিন ব্যাপার। তারা সারাদিন চেষ্টা করে ছোটখাটো বেশ কিছু গাছ অপসারণ করতে পারলেও মেইন যে গাছটি, যেটি তাদের পথ আগলে দাঁড়িয়েছিল, মানে তাদের যাওয়ার জন্য যেই পথটি, সেই পথটির পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেটি তারা নড়াতে চড়াতে পারছিলেন না। তখন তারা সিদ্ধান্ত নেন যেহেতু বিকাল হয়ে গেছে, আজকে আর সম্ভব হবে না, নৌকা বের করতে পারবো না, আজকে রাত্রেও আমাদেরকে এখানেই থাকতে হবে। এখন নিরাপদবাবুর সাথে অন্য যে দুজন ছিল, যে সহকর্মী, তারা এখানে কোনোভাবেই রাত থাকতে রাজি না। তখন নিরাপদবাবু অভয় দিলেন যে আরে কিছু কিছু হবে না, ভয় নেই, আমরা তিনজন আছি না, আমরা ঈশ্বরের নাম নিব, সুতরাং ভয়ের কিছু নেই। যাই হোক, ওনারা রাত্রে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। শুয়ে পড়ার বেশ খানিকক্ষণ পর এদের মধ্যে একজন, তিনি বলেন যে ওয়াশরুমে যাব। এখন যদিও নৌকার মধ্যেই ওয়াশরুম রয়েছে, তখন তিনি বললেন যে না, আমি নৌকার ওয়াশরুমে যাব না, আমি নৌকা থেকে নেমে এই যে ঝোপের মধ্যে যাব। তখন অন্য দুজন নিষেধ করেন যে না, রাতের বেলা যাওয়াটা ঠিক হবে না। বলে না, হাতে তো লাইট আছে, টর্চ লাইট আছে, সমস্যা কি, টর্চ লাইট নিয়ে যাব। তখন অন্য দুইজনের নিষেধ সত্ত্বেও একজন টর্চ লাইট নিয়ে ওই ঝোপের বিষয়ে যান। তবে অন্য দুইজন জেগেছিলেন যে ও না আসা পর্যন্ত আমরা জেগে থাকবো, যদি বিপদ আপদ হয়। আর জিনভূত তো পরের কথা, এমনিতেও তো সাপ বা অন্যান্য পোকামাকড়ও তো তাকে ক্ষতি করতে পারে, এই জন্য তারা জেগে থাকবেন আর কি। তো এভাবে 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, ওনার কোনো সারা শব্দ পাওয়া যায় না। যখন 15-20 মিনিট হয়ে গেছে, তখন নিরাপদবাবু এবং তার সাথে থাকা আরেকজন সহকর্মী তার নাম ধরে ডাকাডাকি শুরু করেছে। একজন নৌকার এক মাথায় গিয়েছে, আরেকজন নৌকার আরেক মাথায় গিয়েছে। দুইজন টর্চ লাইট হাতে নিয়ে ওই ঝোপের মধ্যে টর্চ লাইট মারছে এবং তার নাম ধরে ডাকছে, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে নিরাপদবাবু ওনার টর্চের আলোতে দেখেন যে ওনার যে সহকর্মী নৌকা থেকে নেমেছিল, সে মানে মনে হচ্ছে সে একটা প্যান্ট পরা ছিল আর খালি গায়ে ছিল। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা মানুষ যদি উপর হয়ে পড়ে থাকে, কেউ যদি পা ধরে টানতে টানতে তাকে নিয়ে যায়, কেমন দেখা যায়, ঠিক তেমনই মনে হচ্ছিল। টর্চ লাইটের আলোতে দেখছিলেন যে ওনার ওই সহকর্মীকে সে উপর হয়ে পড়ে আছে এবং কিছু একটা পেছন থেকে টেনে আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নিরাপদবাবু জোরে একটা চিৎকার করে ওঠেন এবং তার অন্য সহকর্মীকে ডাক দেন, বলে চল চল তাড়াতাড়ি চলো, ও মনে হয় বিপদে পড়েছে। তখন তারা দুজন যান, গিয়ে একটা ভয়ানক দৃশ্য দেখেন ওনার ওই সহকর্মীর যেই মাথা, এটি ওই মাটির মধ্যে ঢুকিয়ে রেখেছে গলা পর্যন্ত, এবং ওই লোকটি হাত পা ছটফট করছে, মানে নাড়াচাড়া, মানে ছোড়াছড়ি করছে আর কি। তখন ওনারা দুজন মিলে তাকে মাটির ভিতর থেকে তার মাথা টেনে বের করেন, আর একটু হলেই তিনি মারা যেতেন। যাই হোক, এই যাত্রায় তিনি প্রাণে রক্ষা পান। তাকে নৌকায় নিয়ে আসা হয়, দুজন ধরাধরি করে নৌকায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন বলে যে সে যখন ওয়াশরুম করা শেষে ফিরছিল, তখন ভয়ঙ্কর একটি শব্দ শোনে। কেউ পেছন থেকে বলে ওঠে, তোরা এই জায়গায় কেন এসেছিস? প্রথম রাত ছিলি, কিছু ক্ষতি তো করিনি, আজকেও কেন থাকলি, কেন গেলি না? এই জায়গা আমাদের, এখানে কেউ আসবি না, সকলের আশা এখানে বারণ। তারপরে তার কিছু মনে নেই। ওরা সারা রাত এবারও জেগে কাটান,
পরের দিন সকালবেলা স্থানীয় মানুষদেরকে সব ঘটনা খুলে বলেন যে আমরা খুব বিশাল একটা বিপদে পড়েছি, আপনারা আমাদেরকে যদি সহযোগিতা না করেন তাহলে আমরা প্রাণ নিয়ে ফিরতে পারবো না এখান থেকে। ওনাদের এই বিপদের কথা শুনে স্থানীয় মানুষদের মনে দয়া হয় এবং তারা সকলে এগিয়ে আসেন। তারা ওই গাছটি এখান থেকে সকলে মিলে কেটে অপসারণ করেন, পথটি উন্মুক্ত করে দেন এবং নৌকা নিয়ে বের হন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে সুন্দরবনের কাছাকাছি তো জোয়ার ভাটা হয় নদীগুলোতে, তো চাইলেই কিন্তু মানে সবসময় নৌকা বের করা সম্ভব হয় না, জোয়ার ভাটার সময়টা মিলিয়ে বের করতে হয়। যার কারণে ওনারা কিন্তু চেষ্টা করেছিলেন যে যাতে ভাটার সময় কাজ করবে, জোয়ারের সময় কাজটা স্থগিত থাকবে। তো ওইভাবে সময় মিলিয়ে মিলিয়ে করতে গিয়ে ওনারা একদিনে 3 জন মিলে কাজ শেষ করতে পারেননি। আর ওনাদের হাতে তো ওইরকম ইকুইপমেন্ট ছিল না, করাত ছিল না, দা ছিল না, যতটুকু ছিল সেগুলো দিয়ে করার চেষ্টা করেছেন। স্থানীয় মানুষদের কাছ থেকে টুকটাক সহযোগিতা নিয়েছিলেন, তারা ইকুইপমেন্টস দিয়ে হেল্প করেছিল, কিন্তু শ্রম দিয়ে হেল্প করেনি। যদিও পরের দিন যেদিন দ্বিতীয় দিন যে বিপদ হয় তার পরের দিন সকলে মিলে হেল্প করেন এবং তাদের নৌকা বের হয়ে আসতে সহযোগিতা করেন। তারপরে হেমনগর ঘাটে তারা চলে যান, দ্রুত মাল আনলোড করে তারা আবার ফিরে আসেন। যখন ফিরে আসার পর প্রত্যেকেরই কিন্তু ভীষণ জ্বর হয়েছিল, তবে জ্বর ছাড়া তাদের আর কোনো সমস্যা হয়নি। সেবারের যাত্রায় তারা প্রাণে রক্ষা পেয়েছিলেন। আর পরবর্তীতে জানতে পেরেছিলেন ওরা যখন ফিরে এসেছিলেন যে ওই যে নৌকাতে ওঠার সময় যে বলেছিল যে তোমরা যে এই পথ দিয়ে যাবা, এখানে কিন্তু 2টা খুব খারাপ জায়গা রয়েছে, দোষের জায়গা, মানুষ অনেকে ভয় পায়, বিপদে পড়ে। ওনারা এই একটা জায়গায় পড়ে গিয়েছিলেন। এই জায়গাটির নাম আমাকে সন্তু ঘোষ যতটুকু বলেছে, সেই জায়গাটির নাম উনি নিশ্চিত হতে পারেননি, তবে যতদূর নিশ্চিত হয়ে বলেছেন সেই জায়গাটির নাম হচ্ছে কুমারগঞ্জ। কুমারগঞ্জ নামক একটি জায়গা, সেখানে তারা এরকম একটা সমস্যার মধ্যে পড়েছিলেন। যাই হোক, এটি ছিল সন্তু ঘোষের পাঠানো প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। এবারের ঘটনাটি সন্তু ঘোষ সংগ্রহ করেছেন তার বাবা পরিমল ঘোষের কাছ থেকে। ঘটনাটির সময়কাল 1973 সালে। সন্তু ঘোষের বাড়ি বসিরহাট মহকুমার হাসনাবাদ নামক স্থানে। এই হাসনাবাদের মধ্যেই একটি গ্রাম রয়েছে, সেটার নাম হচ্ছে পশ্চিম পাড়া। এই পশ্চিম পাড়াতে একটি হিন্দু পরিবারের অধীনে বিশাল ভূসম্পত্তি ছিল। তাদের এত পরিমাণ ভূসম্পত্তি ছিল যে অনেক স্থানে তারা কখনো যেতই না। এর মধ্যে একটি জায়গা ছিল বেশ ঝোপঝাড় সেখানে হয়ে গিয়েছিল। সাধারণত লোকজন ওই জায়গাটাতে যেত না, কারণ সবাই বলতো যে ওই জায়গাতে নাকি ভয় আছে, আর বহু পূর্বে ওখানে নাকি কবরস্থান ছিল। এই কারণে অনেকেই নাকি ওইখানে ভয় পেয়েছে। আর কবরস্থানটি ছিল মুসলিম কবরস্থান। যাই হোক, যেহেতু বহু পুরাতন, আর এই কারণে ওই পুরাতন কবরস্থানে কেউ আসতোও না বা কেউ লাশ দাফনও করতো না, এটা বহু আগে থেকেই পরিত্যক্ত হয়ে গেছে। আর ওই জায়গার মালিকের নাম ছিল হচ্ছে প্রতাপ নামক একজন ব্যক্তি। উনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। যেহেতু ওনার বিশাল ভূসম্পত্তি ছিল আর ওই জায়গাগুলো পরিত্যক্ত ছিল, এর মধ্যে একজন মোটামুটি অনেক গরিবই বলা চলে, কেশব নাম। এই কেশবের কোনো সন্ততি ছিল না। কেশব এবং তার স্ত্রীকে নিয়েই তার পরিবার। তিনি বহু কষ্টে কিছু টাকা জমিয়েছিলেন। তিনি এই সম্পত্তির মালিক প্রতাপকে এসে রিকোয়েস্ট করেন যে ওই যে পরিত্যক্ত জায়গাটি, তিনি যেন তাকে সেই জায়গাটি বিক্রি করে দেন। প্রতাপ সাহেব তিনি দেখলেন যে ওই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে, অনেকেই তো ওই জায়গা দেখে ভয় পায়, কেউ কিনতেও চায় না, আর যেহেতু উনি গরিব মানুষ কিনতে যাচ্ছে, তো উনি দাম নিয়ে খুব বেশি আসলে দর কষাকষি করেননি। উনি কেশবকে বলেন যে আপনি কত দিতে চান। তো কেশব গরিব মানুষের, উনি যেটা দিতে চান প্রতাপ সাহেব সেটাতেই রাজি হয়ে যান এবং সেটি কেশবকে বিক্রি করে দেন। কেশববাবু ওই জায়গা কেনার পর তার প্রথম কাজ হয়ে দাঁড়ায় সেটি পরিষ্কার করা। তো সেটি তিনি করেন। পরিষ্কার করার পর ওখানে তিনি একটি ঘর নির্মাণ করেন। কেশববাবুকে অনেকেই বলেছিলেন যে ওখানে কোনোভাবেই যেন উনি না থাকেন, কোনো ঘর বাড়ি না করেন, কিন্তু আসলে কেশববাবুর কোনো উপায়ও ছিল না, কারণ উনি অন্যের জমিতে থাকতেন। এত কম দামে একটি জায়গা তিনি পেয়েছেন, সেটি তিনি হাতছাড়া করতে চাচ্ছিলেন না, কারণ ওনার যৎসামান্য টাকায় কোনোভাবেই
একটি থাকার উপযোগী জায়গা তিনি কিনতে পারছিলেন না। এখানে বেশ খানিকটা জায়গা তিনি পেয়েছেন, তাই লোক কথায় তিনি কান দেন। তিনি ভেবেছিলেন যে ভগবান যা করবেন সেটাই তিনি মেনে নেবেন। যদি কপালে খারাপ কিছু থাকে তবে হবে, আর যদি না থাকে হবে না। এই চিন্তা করে তিনি ঈশ্বরের উপর বিশ্বাস করেই তিনি ওই জায়গাতে থাকা শুরু করেন। তিনি যে কাজটি করেন সেটি হচ্ছে যে একটি ঘর নির্মাণ করেন। এখন যেহেতু জায়গার পরিধিটা অনেক বড় ছিল, এই জন্য তিনি এক পাশে বেড়া দেন, বাড়ির এক পাশে বেড়া দেন, এবং অন্য পাশগুলোতে আসলে বেড়া দেওয়াটা তার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু বেশ বড় একটি এরিয়া উনি কিনেছিলেন। অন্য জায়গাগুলোতে মানে বাড়ির চতুর্দিকে তিনি বেশ কিছু গাছ লাগিয়ে দেন, ঘন ঘন করে গাছ লাগিয়ে দেন। এই গাছগুলো যখন বড় হবে সেটি বাড়ির নিরাপত্তা বলয়ের কাজ করবে, এই চিন্তা করে বেশ কিছু গাছ তিনি লাগিয়ে দেন। মোটামুটি চলে যাচ্ছিল ভালোই। তিনি কৃষিকাজ করতেন, টুনাটুনির সংসার, যেহেতু সন্তানাদি ছিল না, চলে যাচ্ছিল ভালোই। এর মধ্যে অতিবাহিত হয়ে যায় 10 বছর। এই 10 বছরে কোনো ধরনের কোনো প্যারানরমাল ঘটনা ওনাদের সাথে ঘটেনি। তখন এলাকাবাসী ধরেই নিয়েছিল যে ওই জায়গাটি এখন আর হন্টেড নেই। ছিল হয়তো একটা সময় মানুষ ভয় পেয়েছে, কিন্তু এখন সেটি একদম স্বাভাবিক হয়ে গেছে, যেহেতু মানুষ সেখানে বসবাস করে। মোটামুটি যেহেতু ওই জায়গাটি হন্টেড তকমাটা সবার মধ্যে থেকে উঠে চলে যায়, এর মধ্যে কেশববাবু উনি একটি চিন্তা করেন। সেটি হচ্ছে যে শুধু কৃষিকাজ করে তো পোষাচ্ছে না। উনি যেটি চিন্তা করেন সেটি হচ্ছে যে উনি যেই জায়গাগুলোতে গাছ লাগিয়েছিলেন, কিছু গাছ উনি কেটে ফেলবেন। কেটে একটি জায়গা উনি নির্ধারণ করবেন, যেখানে তিনি একটি মাঝারি সাইজের একটি পুকুর খনন করবেন এবং সেখানে মাছ চাষ করবেন। আইডিয়াটা খারাপ না, অনেকেই তাকে সমর্থন জানান। কিন্তু বিপত্তি বাঁধল, পুকুর কাটার একটি দলের সাথে তিনি যোগাযোগ করলেন, যারা সাধারণত পুকুর খনন করে। আজকের মতো তখন 1983 সালে, কারণ ঘটনা উনি জায়গা কিনেছিলেন 1973 সালে, 10 বছর পর 1983 সালে উনি এই পুকুর কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই 1983 সালে আজকের মতো এক্সক্যাভেটর, যেগুলোকে আমরা ভেকু মেশিন বলি, তখন এই ভেকু মেশিন দিয়ে তো ওইভাবে পুকুর খনন করার প্রচলনটা শুরু হয়নি। তখন বিভিন্ন শ্রমিক লাগিয়ে এই পুকুরগুলো খনন করা হতো। প্রথম এক দলকে তিনি পুকুর খনন করার জন্য মোটামুটি কথাবার্তা পাকাপাকি করে ফেলেন। যেদিন পুকুর খনন করতে আসবেন তার আগের দিন এসে ওই দলের যিনি সর্দার, শ্রমিক সর্দার, তিনি এসে বলেন যে তারা এখানে পুকুর খনন করতে পারবে না এবং এই কেশববাবুর সাথে চুক্তি বাতিল, তারা এই কাজ করবে না। তখন কেশববাবু জিজ্ঞেস করেন, তোমরা কেন এটা করবে না? তখন তারা বলেন, এখানে একটি পরিত্যক্ত কবরস্থান রয়েছে এবং এখানে পুকুর খনন করলে তাদের সমস্যা হতে পারে, এই জন্য তারা কেউ পুকুর খনন করবে না। অনেক বোঝানোর পরেও তারা রাজি হয় না। অগত্যা কেশববাবু তাদের কথাই মেনে নেন, তাদেরকে বিদায় দিয়ে দেন। তিনি আরো একটি দলের সাথে কথা বলেন। দ্বিতীয় দলটি রাজি হয়ে যায় পুকুর খনন করতে এবং কথা মতো তারা পুকুর খনন শুরুও করে। একদিন যায়, দুদিন যায়, প্রায় 1 মাস সময় লাগবে কিন্তু পুকুরটি খনন করতে। 23 কি 24 দিনের মাথায় বেশ অনেকটা পুকুর খনন করা হয়ে গিয়েছিল। হঠাৎ একজন শ্রমিক চিৎকার করে ওঠে, এই কঙ্কাল পেয়েছি, কঙ্কাল। তখন অন্য শ্রমিকরা চলে আসে, কি হয়েছে দেখে যে কিছু হাড় পাওয়া গিয়েছে, পুরো কঙ্কাল না। যেহেতু ওই জায়গাতে একটি পুরাতন কবরস্থান ছিল বহু আগে, এরকম একটা কথা লোক মুখে প্রচলিত ছিল, তাই এই হাড়টি দেখে তারা চিন্তা করে এটি মানুষের হাড়। কেশববাবুকে ডাকা হয়, আশেপাশের কিছু লোকজনও আসে। তখন কেশববাবু বলে যে এটি মানুষের হাড়, এটি তো দেখে বোঝাও যাচ্ছে না, এটি তো অন্য কোনো কিছুর হাড়ও হতে পারে। তখন কেউ কেউ বলে না এটা মানুষের হাড়, কেউ কেউ বলে না এটা গরু ছাগলের হতে পারে, গরু ছাগলের হাড় হতে পারে। যাই হোক, এই হাড়গুলি ওইখান থেকে অপসারণ করে অন্য একটি জায়গায় পুঁতে রাখা হয় এবং যথারীতি পুকুর খনন করা হয় এবং পুকুরে পানিও উঠে যায়। আশপাশে পুকুর একটু দূরে হওয়ার কারণে, নিকটে কোনো পুকুর না হওয়ার কারণে প্রতিবেশী যারা ছিলেন কেশববাবুর, তারা এই কেশববাবুর পুকুরটি ব্যবহার করতেন। আর পুকুরে মাছ চাষ শুরু হয়। মোটামুটি মাছ চাষ থেকে কেশববাবুর ভালোই উপার্জন আসছিল। কেশববাবুর একজন প্রতিবেশী ছিল, তার নাম ছিল বিশু। বিশু এবং কেশববাবু দুজনের খুব ভালো সম্পর্ক ছিল।
বিভিন্ন কৃষিকাজ বলেন বা বিভিন্ন কাজ বলেন, এই কাজে একে অন্যের সাথে পরামর্শ করে কাজ করতেন। এক রাতে বিশু আসে। রাত প্রায় 11টা, 11:30 বাজে। বিশু এসে কেশববাবুকে ডাকতে থাকে যে, কেশব, ও কেশব। তো কেশববাবু বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে কেশববাবুকে বলেন যে, আজকে তো ফিরতে ফিরতে দেরি হয়ে গেল, তো শরীরে অনেক ময়লা টয়লা লেগে গেছে, চিন্তা করলাম যে রাত্রেই গোসলটা সেরে নিই। তখন কেশববাবু বলেন, আচ্ছা ঠিক আছে, গোসল সারো, আমাকে কি আসতে হবে? বলে, না না, তোমার আসার দরকার নেই, এমনিতে তোমাকে বললাম আর কি, যে চিন্তা করতে পারো এত রাত্রে পুকুর ঘাটে কে, এই জন্য বলে গেলাম আর কি। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করো, যাওয়ার সময় বাড়ির বাহিরের যেই দরজাটা আছে সেটা একটু টান দিয়ে যেও, তাতেই হবে। একটা বিষয়, সেটি হচ্ছে ওই বাহিরের যে দরজাটি ছিল ওটি একটি টিনের দরজা ছিল, তো ওটা যখন খোলা হতো বা লাগানো হতো তখন বেশ কটকট কটকট শব্দ হতো। মানে ওটা কেউ খুললেও বোঝা যেত যে কেউ খুলছে, আবার আটকালেও বোঝা যেত কেউ আটকে দিচ্ছে, মানে শব্দ হতো। এখন কেশব, ওই যে বিশু গোসল করতে যায়, ওদিকে কেশববাবু এবং তার স্ত্রী তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তাদের আর মনে নেই যে বিশু গোসল করে চলে গিয়েছে কি যায়নি, এই বিষয়ে তারা আর খেয়ালও করেনি। রাত প্রায় 2টো 2:30 বাজে। হঠাৎ কেশববাবুর বাহিরের গেট ওই ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায়। চিন্তা করে, কি ব্যাপার, এত রাত্রে গেট খুলে গেল, কে এলো? নাকি বিশু গেট বন্ধ করে চলে যাচ্ছে? কিন্তু বাহির থেকে একজন মহিলা মানুষের কণ্ঠ শোনা যায়, এবং কণ্ঠটা খুব চেনা। কেশব দাদা, কেশব দাদা, এরকম বলে ডাকছে। তখন কেশববাবু এবং তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তারা দরজা খুলে দেখে বিশুর স্ত্রী এবং তার সাথে প্রতিবেশী আর একজন পুরুষ মানুষ এসেছে। তখন বলে, কি হয়েছে দিদি? তখন ওই বিশুর স্ত্রী কেশববাবুকে বলছে যে, বিশু যখন বাসা থেকে বের হয় তখন বলেছিল যে আপনার এখানে পুকুরে গোসল করতে এসেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তো বাসায় ফেরেনি, আপনি কি কিছু জানেন? তখন কেশববাবু বলে, না তো, আমি তো কিছু জানি না, ওর তো চলে যাওয়ার কথা গোসল করে, আরো গেলে তো সাধারণত দরজায় শব্দ হওয়ার কথা, আমরা তো এরকম শব্দও শুনিনি, তো বলতে পারছি না সে গেছে না কি হয়েছে, চলন তো পুকুর পাড়ে যাই। কেশববাবু, তার স্ত্রী এবং বিশুর স্ত্রী এবং তার প্রতিবেশী একজন পুরুষ লোক যিনি তার সাথে এসেছিলেন রাতের বেলা, তখন তারা 4জন মিলে যখন পুকুর পাড়ে যায়, কাউকে দেখে না। কোথায় গেল বিশু? হয়তোবা অন্য কোথাও গিয়েছে, এই চিন্তা করে বিশুর স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাতের বেলা বিশু বাড়িতে ফেরে না। সকাল হতেই বিশুর স্ত্রী আবার আসে। বিশুর কোনো খোঁজ খবর জানা গেল কিনা কেশববাবুর কাছে আসে আর কি। তখন তারা বলেন যে, না, আমরা তো জানি না, আরে রাত্রেও বাড়ি ফেরেনি, কোনো বিপদ আপদ হলো না তো? তখন এরকম কথাবার্তা হচ্ছিল, এর মধ্যে পুকুর ঘাট থেকে একটা চিৎকার ভেসে আসে। কারণ পুকুর ঘাটে যেহেতু অনেকেই গোসল করত, তখন পুকুর ঘাট থেকে যখন চিৎকার ভেসে আসে তখন তারা পুকুর ঘাটে যায়। পুকুর ঘাটে গিয়ে দেখে একটা ছেলে গোসল করতে এসেছিল, সে চিৎকার দিয়েছে কারণ পুকুরের মাঝখানে কারো লাশ ভেসে উঠেছে। লাশটি উপর হয়ে, মানে লাশটি উপর করা আর কি। সাধারণত পুরুষ মানুষের লাশ পানিতে যদি মৃতদেহ ভেসে ওঠে উপর করা থাকে। যাই হোক, দূর থেকে বোঝা যাচ্ছে এটা বিশুর লাশ। বিশুকে পুকুর থেকে উঠানো হয়। ওঠানোর পর বোঝা যাচ্ছিল পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। পুকুরে বিশু ডুবে মারা গেছে, এই খবর যখন চারদিকে জানাজানি হয়ে যায়, তখন এই পুকুরে খুব দরকার ছাড়া কেউ গোসল করতে আসতো না। আর যদি কেউ আসতো, পানিতে না নেমে মগ বা অন্য কিছু দিয়ে শরীরে পানি ঢেলে গোসল করতো। কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল যে পুকুরে মানুষ ডুবে মারা গেছে। কেশববাবুর বাড়ি থেকে 300 থেকে 400 মিটার দূরে একটি শ্মশান রয়েছে। সেই শ্মশানেই বিশুকে দাহ করা হয়। বিশুকে দাহ করার পর সবাই ভেবে নিয়েছিল যে এটি হয়তো একটা স্বাভাবিক মৃত্যু, কারণ পুকুরে নামলে যে কোনো সময় মানুষ কিন্তু স্ট্রোকও করে, তখন কিন্তু এমনিতেও মানুষ মারা যেতে পারে। তখন ধারণা করেছিল হয়তো বা বিশু
পানিতে নেমে হয়তো বা অসুস্থ হয়ে গিয়েছিল, এই কারণে এরকমটা হতে পারে। যাই হোক, এর কয়েকদিন পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কেশববাবু রাত্রে খাবার পর তার স্ত্রীকে বলে যে, এই শোনো, কালকে অনেক ভোরবেলা আমাকে ডেকে দিবা, মাঠে যাব, বিশু আসবে। তখন তার স্ত্রী বলে, বিশু? বিশু কোত্থেকে আসবে? বিশু তো মারা গেছে। এ কথা শোনার পর কেশববাবু তার স্ত্রীকে জোর একটা ধমক দেয়। ধমক দিয়ে বলে, বিশু মারা যাবে কেন? বিশু আছে। এ কথা বলার পর আর কিছু সে বলে না। তার স্ত্রী খুবই অবাক হয় যে কি বলে, এ কি ঠিক বলছে? যাই হোক, সে আর কোনো কথা বলে না। হয়তো বা চিন্তা করে যে ও কি মশকরা করলো কিনা, বা কেন এটা বললো সে আসলে বুঝতে পারছে না। যাই হোক, বিষয়টি সে স্বাভাবিকভাবেই নেয়। সত্যি ভোরবেলা যখন তাকে ডেকে দেয়, ডেকে দেওয়ার পর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তার স্ত্রীকে বলছে যে গেটের বাইরে বিশু দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমি যাচ্ছি। তার স্ত্রী এবার আর বিষয়টা স্বাভাবিকভাবে নেয় না। কাজ শেষে যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, তখন তার স্বামীকে মানে কেশববাবুকে স্বাভাবিকই দেখাচ্ছিল। পরদিন সকালবেলা বাড়ির চালের উপর তারা একটি আজব জিনিস দেখতে পায়। সেটি হচ্ছে যে ছাগলের একটি চামড়া, ছাগলের একটি চামড়া দেখতে পায়। ছাগলের চামড়া কোথা থেকে আসলো বাড়ির চালের উপরে? তারা অবাক হয়। তারা চিন্তা করে হয়তো বা রাতের বেলা কোনো নিশাচর প্রাণী তো এটি এনে এখানে রেখেও যেতে পারে। বিষয়টি তারা স্বাভাবিকভাবেই নিয়েছে, খুব বেশি অবাক হয়নি। এর পরের দিন আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো বাড়ির উঠোনে কিছু হাড় পাওয়া যায়। মনে হচ্ছে কোনো প্রাণীর পাঁজরের হাড়। এটি কি মানুষের পাঁজরের হাড় নাকি গরু ছাগলের পাঁজরের হাড়, এটি ঠিক বোঝা যাচ্ছিল না। একবার মনে হচ্ছিল এটি মানুষের, আবার মনে হচ্ছিল না, এটা মানুষের না। তো এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত জিনিস বাড়ির চালের উপর বা উঠোনে বা বিভিন্ন সাইডে পাওয়া যাচ্ছিল। এই অস্বাভাবিক বিষয়গুলো দেখে কেশববাবুর স্ত্রী, তিনি একজন গুণিন বা তান্ত্রিককে ডেকে নিয়ে আসেন। তিনি এসে কেশববাবুকে ঝাড়ফুঁক করেন এবং মানে চারদিকে একটু ঝাড়ফুঁক করে দিয়ে যান যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এবং উনি একটি কাজ করেন, সেটি হচ্ছে যে উনি 4টি পেরেক দিয়ে যান এবং ওই কেশববাবুর স্ত্রীকে বলেন যে আপনি বাড়ির চারদিকে পুকুর পাড় সহ, যেহেতু পুকুরটাও বাড়ির একটা অংশের মধ্যেই ছিল, পুকুর পাড় সহ ওইভাবে হিসাব করে বাড়ির এবং পুকুরের চতুর্দিকে মানে 4টা জায়গা নির্ধারণ করে এই 4টি পেরেক পুঁতে দেবেন। এবং তিনি সেটিই করেন। কেশববাবুর স্ত্রী ওই পেরেক পুঁতে দেন। এই পেরেক পুঁতে দেওয়ার ঠিক পরপরই হঠাৎ করে কেশববাবু বলে ওঠে, আমার খুব অসুস্থ বোধ করছি, আমি খুব অসুস্থ বোধ করছি, আমার খুব খারাপ লাগছে, এভাবে বলতে থাকে। এবং সত্যি তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, সহজে সুস্থ হচ্ছিলেন না। আর দিন দিন তিনি শুকিয়ে যেতে থাকেন। আর তার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দেয়। তিনি পাগলামি করতেন, আজব আজব কথা বলতেন, মানুষের সাথে খিটখিট মানে খারাপ ব্যবহার করতেন, মানে খিটখিটে আচরণ তার হয়ে গিয়েছিল। এবং মাঠে গেলে সকলের সামনে লাফ দিয়ে তিনি গাছে উঠে যেতেন। এবং গাছে ওঠার স্টাইলটা ছিল এমন, বানর যেভাবে মানে তরতর করে গাছে উঠে যায়, উনি সকলের সামনে সেভাবে গাছে উঠে যেতেন। সবাই খুব অবাক হতো, কি ব্যাপার, এভাবে তো কোনো স্বাভাবিক মানুষ গাছে উঠতে পারে না। তখন গ্রামবাসীর মধ্যে একটি কথা ছড়িয়ে যায় যে কেশববাবুর ভূতে ধরেছে। এদিকে কেশববাবুর স্ত্রী তার স্বামীর এই ধরনের আচরণে খুব ভয় পেতে থাকেন। বিভিন্ন তান্ত্রিক কবিরাজকে ডাকেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এক রাতে খাওয়া দাওয়ার পর কেশববাবু তার স্ত্রীকে বলেন যে আমাকে এখন বাইরে যেতে হবে, আমাকে বিশু ডাকছে। তখন বলে মানে তার স্ত্রী বলে যে না, বিশু বলে কেউ নেই, তুমি এখন বাইরে যেতে পারবে না। তখন তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কেশববাবু ঘর থেকে বাইরে বের হয়ে যান। তিনি ঘর থেকে বাইরে বের হয়ে যাওয়ার পরই তার স্ত্রী খুব ভয় পেয়ে যান এবং তিনি প্রতিবেশীদেরকে ডাকতেন যে তার স্বামী এরকম কথা বলে বের হয়ে গেছে। তখন তার কয়েকজন প্রতিবেশী এবং কেশববাবুর স্ত্রী হাতে হারিকেন নিয়ে কেশববাবুকে খুঁজতে থাকেন। খুঁজতে 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 একটি জায়গায় কেশববাবুকে পাওয়া যায়
সেই জায়গাটি হচ্ছে কেশববাবুর বাড়ি থেকে 300 বা 400 মিটার দূরে যে শ্মশান রয়েছে, এই শ্মশানে মরা পোড়ানোর সময় মানুষদেরকে মানে বিশ্রাম নেওয়ার জন্য একটি শেড রয়েছে। তাকে এই শেডের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে সেখান থেকে নিয়ে আসা হয়। তিনি প্রতি রাত্রেই খুব আজব আজব আচরণ করতেন। দিনের বেলা উনি মোটামুটি স্বাভাবিক থাকতেন, রাতের বেলা হলে ওনার আচরণ চেঞ্জ হয়ে যেত, যার ফলে ওনার স্ত্রী খুব ভয় পেতে থাকেন। তখন আশেপাশের প্রতিবেশীরা পরামর্শ দেন যে তোমরা দুজন এক ঘরে থেকো না, রাতের বেলা আমরা আসবো তোমাদের বাড়িতে, আমরা তোমার সহযোগিতায় তাকে খাবার টাবার দিব, প্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে দিয়ে তার ঘরটা বাইরে থেকে লক করে দিব, আর তুমি আর এক ঘরে থাকবা। তাহলে আপাতত সমস্যার সমাধান হবে, আর দেখি তার এই সমস্যার সমাধানের জন্য কি করা যায়। তখন এই কাজটি করা হচ্ছিল, কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই কাজগুলো করেও কোনো লাভ হচ্ছিল না। এক রাতে যখন তাকে একা একটা ঘরে রেখে দেওয়া হয়েছিল, তখন কেশববাবুর স্ত্রী হঠাৎ করে একটা শব্দ শুনতে পান। মনে হলো বাহির থেকে তার ঘরের দরজা কেউ খুলে দিয়েছে। তিনি শব্দ শুনে উঠে জানালা দিয়ে দেখতে পান যে কেশববাবু ঘর থেকে বাহিরে বের হয়ে যাচ্ছে। তার বাহিরে বের হওয়া দেখে তার স্ত্রী খুব ভয় পান এবং তিনি তার স্বামীর পিছু পিছু না গিয়ে তিনি আগে প্রতিবেশীর বাড়িতে যান ডাকার জন্য। এদিকে সবাই ঘুমে বিভোর। প্রথম প্রতিবেশীকে ডাকাডাকি করার পরও তাদের কোনো সারা শব্দ পাওয়া যায় না। এদিকে তিনি চিন্তিত হয়ে পড়েন যে আমার স্বামী তো পুকুর পাড়ের দিকে গেল, না জানি কোনো বিপদ হলো কিনা। তিনি আর একজন প্রতিবেশীর বাড়িতে ডাকার চিন্তাটা একটু পরে করে তিনি দ্রুত পুকুর ঘাটে যান। কিন্তু পুকুর ঘাটে গিয়ে তিনি যে দৃশ্য দেখেন, এই দৃশ্য দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে তার স্বামী পুকুরের মধ্যে সাঁতার কাটছে এবং এমনভাবে সাঁতার কাটছে মনে হচ্ছে তার পাশে আরো একজন সাঁতার কাটছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না, কিন্তু পানি নড়ছে। একজন মানুষ সাঁতার কাটলে যেভাবে পানি নড়ে, ঠিক পানি নড়ছে, কিন্তু ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে। আর কেশববাবু সাঁতার কাটছে তার মতো করে, মনে হচ্ছে কেশববাবু তার সাথে গল্প করছে আর সাঁতার কাটছে, এরকম মনে হচ্ছে। সাঁতার কাটতে কাটতে একটা পর্যায়ে তিনি পুকুর থেকে উঠে যান এবং উঠে একটি গাছে, ঠিক ওই যে বানরের মতো তরতর করে উঠে যাওয়ার যেই ব্যাপারটা তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল, ঠিক সেভাবে তিনি গাছে উঠে যান। গাছে উঠে যাওয়ার পর তার সাথে তার স্ত্রীর আই কন্ট্যাক্ট হয়, চোখাচোখি হয়ে যায়। কেশববাবু ভয়ানক চোখে ওই দূর থেকে, অন্ধকারেই তার স্ত্রী বুঝতে পারছেন, কারণ চাঁদের আলো ছিল, বুঝতে পারছেন যে কেশববাবু তার দিকে তাকিয়েছে। তার মনে হচ্ছিল কেশববাবুর চোখ দুটি জল জল করছে। কিন্তু উনি ভয়ে এতটাই ভয় পেয়েছিলেন যে দৌড় দিয়ে অন্যদিকে চলে যাবেন সেই সাহসটিও পাচ্ছিলেন না। তিনি দেখলেন কেশববাবু আবার গাছ থেকে মাথার নিচ দিকে দিয়ে নেমে আসছে, ঠিক যেমন কাঠবিড়ালি গাছ থেকে নেমে আসে মাথা নিচ দিকে দিয়ে, ঠিক ওইভাবে নেমে এসে তিনি আবার পুকুরের মধ্যে চলে আসলেন। সাঁতার কেটে মাছ পুকুরে আসলেন। মাছ পুকুরে আসার পরে তিনি জোরে জোরে ডুব দিতে থাকেন এবং এত জোরে ডুব দিচ্ছেন এবং শব্দ হচ্ছিল যে আসলে বড় কোনো পাথর খণ্ড যদি পানিতে পড়ে এইরকম শব্দ হয়। ডুব দিতে দিতে একটা পর্যায়ে তার স্ত্রীকে বলেন, যদি ভালো চাস এখান থেকে চলে যা, আমাকে ঘাটাতে আসবি না, তাহলে বিপদে পড়বি। এই কথা শোনার সাথে সাথে তার স্ত্রী চিৎকার দিয়ে ওখান থেকে চলে যান, কারণ ওই সময় মনে হলো তার শরীরে শক্তি ফিরে এসেছে, একটু আগে তিনি নড়তে পারছিলেন না। চিৎকার দিয়ে উনি আবার এক প্রতিবেশীর বাড়িতে চলে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন। ওনার পাশের প্রতিবেশীরা সবাই চলে আসে ওই রাতের বেলায়, এসে দেখে যে কেশববাবু পুকুরের মধ্যে ঠিক জোরে জোরে শব্দ করে আগের মতোই ডুব দিয়ে যাচ্ছে। তার এরকম ভয়ানক ডুব দেয়া দেখে আশেপাশে সবাই ভয় পান। তারা বলেন যে এটি কোনো স্বাভাবিক মানুষের কাজ অবশ্যই না, কোনো স্বাভাবিক মানুষ এত জোরে শব্দ করে ডুব দিতে পারে না, তাকে অবশ্যই খুব ভালো একজন তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। এখন করণীয় কি? কারণ কেশববাবু তো এখন পুকুরের মধ্যে। তখন সবাই বলেন যে তোমার আর এখন এখানে থেকে কাজ নেই, তুমি আমাদের কেশববাবুর স্ত্রীকে বলছে নাকি প্রতিবেশীরা, আমাদের বাড়িতে চলো, আজকে রাত্রে আমাদের বাড়িতেই থাকবা, কালকে সকালে এসে দেখি কি করা যায়, কারণ এখন ও পজেসড অবস্থায় আছে, এখন ও যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে, ওকে ওর মধ্যে থাকতে দাও। কেশববাবুর স্ত্রী প্রতিবেশীদের সাথে চলে যান। ওই রাতে তিনি প্রতিবেশীর বাড়িতেই অবস্থান করেছিলেন।
পরদিন সকালবেলা একজন গুণিন আসে, মানে তান্ত্রিক আসে। আসার সাথে সাথে বলে যে ওরে বাবারে, এই কাজ আমি পারবো না, একে সুস্থ করা আমার কাজ না। বিশু যার হাতে মরেছে তার নজর কেশবের দিকে পড়েছে, সুতরাং একে আমি সুস্থ করতে পারবো না। সবাই বলে যে তাহলে করণীয় কি, কিভাবে সুস্থ হবে? এভাবে তো একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় না। তখন বলে যে যেই দুষ্টু জিনটি ওর ক্ষতি করছে সেটি একটি মুসলিম জিন। একজন মুসলিম ওঝা বা কবিরাজের মাধ্যমে এই সমস্যার সমাধান হলেও হতে পারে, সে হয়তো তার কথা শুনতে পারে, এই এই পরামর্শটা দেয়। তখন পরের দিন একজন মুসলিম কবিরাজকে নিয়ে আসা হয়। তিনি এসেও প্রথমে এই কেশববাবুর চিকিৎসা করতে চাচ্ছিলেন না, কিন্তু কেশববাবুর স্ত্রী খুব কান্নাকাটি শুরু করেন যে আমাদের কোনো সন্তানাদি নাই, আমার স্বামীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, আমি কি করব। এবং অন্য প্রতিবেশীরাও ওই কবিরাজকে খুব রিকোয়েস্ট করছিলেন যে আসলেই তিনি একা হয়ে পড়বেন যদি ওনার স্বামীর কিছু হয়ে যায়, যেহেতু ওনার সন্তান সন্ততি নেই। তখন কবিরাজ রাজি হন, ঠিক আছে আমি চেষ্টা করব, কতদূর সফল হব আমি জানি না, তবে আপনাদের আগে একজন কবিরাজ এসেছিলেন যিনি যে 4টি পেরাক মানে পেরেক যেটা গাঁটতে বলেছিলেন, এগুলোতে আসলে তেমন কোনো কাজ হয়নি, বরং হিতে বিপরীত হয়েছে, আমাকে আমার মতো করে কিছু রিচুয়াল করতে দেন। তো ওই কবিরাজ উনি ওনার মতো করে কিছু রিচুয়াল করতে থাকেন। রিচুয়াল করতে করতে একটা সময় আরেকটি মানে রিচুয়ালের দিকে উনি যান, সেটি হচ্ছে যে কেশববাবুকে জোর করে সামনে বসানো হয় এবং ওই কবিরাজ, মুসলিম কবিরাজ, উনি দোয়া পড়তে থাকেন এবং কিছুক্ষণ পর পর কেশববাবুর শরীরে ফু দিতে থাকেন। ওই কবিরাজ যখন দোয়া পড়ছিলেন তখন মাঝে মাঝে কবিরাজ নিজের হাত নিজের গলায় চেপে ধরেছেন, মনে হচ্ছে যে তাকে কেউ 2 হাত দিয়ে তার গলা চেপে ধরেছে, তিনি তার নিজের হাত দিয়ে সেই হাত ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু তারপরেও তিনি তার দোয়া পাঠ থামাচ্ছেন না। সবাই বুঝতে পারছিল যে এই কবিরাজের অনেক সমস্যা হচ্ছে। আর ওদিকে কেশববাবুর শরীর কাঁপা শুরু করেছে, মনে হচ্ছে ভয়ানকভাবে তার শরীর ভাইব্রেট হচ্ছে, কাঁপছে। একটা পর্যায়ে কেশববাবু অজ্ঞান হয়ে পড়ে যান এবং ওই কবিরাজও স্বাভাবিক হয়ে যান, মানে তারও ওরকম আর কষ্ট হচ্ছিল না। তখন কবিরাজ বলেন যে এই জিনিসটি কেশববাবুকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর আসবে না, তবে আপনারা সতর্ক থাকবেন, রাতের বেলা এই পুকুরে কেউ গোসল করবেন না, যা করার দিনের বেলা করবেন, কিন্তু রাতের বেলা কোনোভাবেই এই পুকুরে কেউ আসবেন না। প্রিয় লিসেনার্স, ঘটনাটি 1983 সালের। কেশববাবু এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি এখনো জীবিত আছেন। এই ঘটনার পর থেকে তার আর কোনো সমস্যা হয়নি, আর ওই জায়গাতেও আর তেমন কোনো প্যারানরমাল ঘটনা ঘটেনি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে আছে সন্তু ঘোষ প্রথম যেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সেটি কোন ঘটনা ছিল? হ্যাঁ প্রিয় লিসেনার্স, সেই ঘটনাটির শিরোনাম ছিল নিশির ছলনায় পিসি, যেটি আমাদের ভিডিও যেই প্লে লিস্ট রয়েছে আপনার সেখানে পাবেন, বা আপনার যদি স্ক্রলিং করে একটু নিচের দিকে যান সেখানে এই ঘটনা পাবেন, নিশির ছলনায় পিসি। এই পিসি ছিলেন রাধা পিসি। আর এখন যে ঘটনাটি আমরা বলবো, এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল সেটি হচ্ছে এই রাধা পিসির শাশুড়ি মঞ্জুরি ঘোষের সাথে। যদিও বা তখনও রাধা পিসির বিয়ে হয়নি। ঘটনাটির সময়কাল 1993 কি 94 সাল। স্থান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাথরি গ্রামে। ওই গ্রামের মানুষেরা ওই সময়ে প্রায় ম্যাক্সিমামই কৃষিকাজ করতেন। তখনও ওই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। সারাদিন সকলে অনেক খাটাখাটুনি করার কারণে সন্ধ্যার পরপরই রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যেতেন এবং উঠতেন কাকটাকা ভোরে, কখনো কখনো ফজরের আজানেরও আরো আগে। সাধারণত এই মঞ্জুরি ঘোষের যিনি স্বামী, উনি প্রথমে ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পর মঞ্জুরি ঘোষকে ডাকতেন। উনি ঘুম থেকে ওঠার পর, মানে মঞ্জুরি ঘোষের হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পর উনি প্রথমে যে কাজটি করতেন সেটি হচ্ছে ওনার গোয়াল ঘর থেকে গরুগুলো ছেড়ে দিতেন। পরবর্তীতে মঞ্জুরি ঘোষ গিয়ে ওই গোয়াল ঘরটি সাফ করতেন। এখানে ওনাদের বাড়ির একটি ছোট্ট বর্ণনা দিই, সেটি হচ্ছে যে ওনাদের বাড়ির থেকে মানে বাড়ির উঠোনের একটু সাইডে হচ্ছে গোয়াল ঘর, মানে একদম ঘরের কাছাকাছি না, একটু সাইডে।
গোয়ালঘরে যাওয়ার সময় উঠোনের পাশেই একটি ছোট্ট বাঁশঝাড় রয়েছে। আসলে এটা ঝাড় বলা যাবে না, 20-25টা গাছ, মানে বাঁশ গাছ রয়েছে এরকম আর কি। আর ওই বাঁশঝাড়ের কাছেই একটি মাঝারি আকৃতির তেঁতুল গাছ রয়েছে। তো যেই ভোরবেলায় ঘটনাটি ঘটে, স্বাভাবিকভাবেই মঞ্জুরি ঘোষের হাজবেন্ড ঘুম থেকে উঠে গরুগুলো ছেড়ে দিয়ে চলে গিয়েছেন লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে। কিছু সময় পরে মঞ্জুরি ঘোষ উনি গোয়ালঘর পরিষ্কার করতে গিয়েছেন। গোয়ালঘর পরিষ্কার করে তিনি যখন বের হয়েছেন, হঠাৎ তিনি দেখেন যে বাঁশঝাড় এবং তেঁতুল গাছ এটি বেশ নড়ছে, মনে হচ্ছে বেশ বাতাসে এগুলো নড়ছে। কিন্তু আরো খেয়াল করেন যে বাতাস যদি হবেই, তাহলে শুধু বাঁশঝাড় এবং তেঁতুল গাছটি কেন নড়ছে? আরো তো গাছপালা রয়েছে পাশে, সেগুলো তো নড়ছে না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে একটি দমকা বাতাস এসে ওনার গায়ে লাগে। বাতাসে উনি কিছুটা দুলে পড়েন, যদিও বডির ব্যালেন্স উনি রক্ষা করতে পেরেছিলেন, পড়ে যাননি। কিন্তু চিন্তা করলেন কি ব্যাপার, এরকম দমকা বাতাস আমার গায়ে লাগলো কেন? যাই হোক, উনি আর বেশি কিছু ভাবেননি। এই কারণে ভাবেননি কারণ উনি গ্রামের মেয়ে, আর এত ভোরবেলা উঠলে স্বাভাবিকভাবেই টুকটাক কিছু ভুতুড়ে ঘটনা ঘটতেই পারে। তাই এই বিষয়গুলো ওইভাবে তিনি আমলে নেন। উনি স্বাভাবিকভাবে অন্য কাজ শুরু করেন। উনি এবং ওনার হাজবেন্ড বেশ ভোরবেলা উঠলে ওনাদের ছেলেপেলেরা আবার একটু যখন সকাল হতো বা একটু হালকা আলো ফুটেছে তখন ঘুম থেকে উঠত, তারাও অন্যান্য কাজ করত। সকালে নাস্তা খাবার যখন সময় হয়, তখন পরিবারের অন্য সদস্যরা যখন মঞ্জুরি ঘোষকে খেতে ডাকেন, তখন উনি বলেন তার খিদে। তিনি কাজ করছেন এবং খুব দ্রুত গতিতে কাজ করছেন, কোনো ক্লান্তি তার মধ্যে দেখা যাচ্ছে না। দুপুরের খাবার যখন সময় হয়ে যায়, তখন তাকে ডাকা হয়, তখনও তিনি বলেন তার খিদে নেই। বাড়ির সকলে এবং তার ছেলেপেলেরা চিন্তা করে যে কি ব্যাপার, বাবার সাথে কি মায়ের ঝগড়া হলো না? কিন্তু ঝগড়া হলে তো আমরা শব্দ শুনবো, এমন তো কিছু শুনলাম না। হঠাৎ মা খাচ্ছে না কেন? তার সন্তানদের এরকম একটা চিন্তা ছিল। এই সমস্যাটা প্রকট হয় রাতের বেলা। রাতের বেলা সবার সঙ্গে যখন তিনি খেতে বসেছেন, সামনে যখন প্লেট দেওয়া হয়েছে, তখন তিনি প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং বলছেন, জানিস না আমি হলুদ পছন্দ করি না? হলুদ দেয়া তরকারি তোরা আমার সামনে কেন দিয়েছিস? তখন সবাই বেশ চিন্তিত হয়, কি ব্যাপার, মা এরকম আচরণ করছে কেন? হলুদ দেয়া তরকারি মা খাবে না, এটা কেমন কথা? যাই হোক, ওই রাত্রে সবাই এই বিষয়গুলো খুব বেশি অস্বাভাবিকভাবে নেননি। সমস্যা ঘটে যায় পরের দিন ভোরবেলা। মঞ্জুরি ঘোষের হাজবেন্ড যখন ঘুম থেকে ওঠে, তখন প্রতিদিনের মতো সে যখন তার স্ত্রীকে ডাকতে যাবে, তখন দেখে তার স্ত্রী পাশে নেই। তখন তিনি ভাবেন হয়তো বা কোনো কারণে ঘুম থেকে আজকে তার স্ত্রী আগেই উঠেছে। এই চিন্তা করে তিনি বাইরে যান। বাইরে গিয়ে প্রতিদিনের মতো তিনি গোয়ালঘর থেকে গরুগুলো ছেড়ে দেন। ছেড়ে দিয়ে তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন ওনাদের উঠোনেরও আরো সামনে গিয়ে, যখন ওনার বাড়ির সীমানা প্রায় পার হয়ে গিয়ে আরো একটি বড় বাঁশঝাড় রয়েছে। তিনি দেখেন তার স্ত্রী মঞ্জুরি ঘোষ ওই বাঁশঝাড়ের নিচে বসে কান্নাকাটি করছে। দু হাঁটু একটু গুছিয়ে তার উপর মাথা দিয়ে বসে আছেন এবং কান্নাকাটি করছেন, চুলগুলো এলোমেলো। তখন তিনি বলেন যে কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন, আর কান্নাকাটি বা করছো কেন, কি সমস্যা হয়েছে তোমার, যাও ঘরে যাও। কোনো শব্দ আসে না, কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না। তিনি কয়েকবার করে বলার পরেও যখন তার স্ত্রী কোনো ধরনের কোনো শব্দ করছিলেন না, তখন তিনি আস্তে করে তার স্ত্রীর শরীরে হাত রাখেন। যখনই হাত রেখেছেন, তখনই এমন ভাবে খেকিয়ে উঠেছেন, মনে হচ্ছে কোনো প্রাণী যখন খুব হিংস্র হয়ে যায় এবং মারাত্মকভাবে গর্জন করে ওঠে, ঠিক তেমনি তিনি খেকিয়ে ওঠেন এবং বলে ওঠেন, আমাকে কেন বারবার ডাকছিস, কেন বিরক্ত করছিস, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আর আমি এখানেই থাকি, এখানেই আমার বসবাস। এরকম আচরণ এবং এই ধরনের কথা শোনার সাথে সাথে ওনার হাজবেন্ড ভয় পেয়ে যান। উনি দৌড়ে ঘরে চলে যান। ওনার ছেলে মেয়ে এবং ওনাদের একান্নবর্তী পরিবারের অন্য সদস্যদেরকে ডেকে তোলেন, তাদেরকে বলেন এই ঘটনা। সবাই চলে আসে বাঁশঝাড়ের নিচে, দেখে সত্যি মঞ্জুরি ঘোষ বসে আছে এবং কান্নাকাটি করছে। সবাই যখন ঘরে আসতে বলে, তিনি কোনো কথা বলেন না।
সবাই যখন বারবার তাগাদা দিতে থাকে, একটা পর্যায়ে তিনিও সবার প্রতি এরকম খেকিয়ে উঠে বলেন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আর যখন সময় হবে আমি নিজেই যাব, কেউ আমাকে বিরক্ত করতে আসবি না। এই কথা শুনে সবাই ভয় পান। সবাই বুঝতে পারেন বিষয়টা আর স্বাভাবিক বিষয়ের মধ্যে নেই, অস্বাভাবিকতার পর্যায়ে চলে গিয়েছে। দ্রুত কোনো গুণিন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে। সকাল 8টা কি 9টার দিকে তাকে জোর করে বাড়ির উঠোনে নিয়ে আসা হয়। উঠোনের পাশেই ছিল রান্নাঘর। যখন রান্নাঘরের কাছাকাছি তাকে নিয়ে আসা হয়েছে, তখন তিনি চিৎকার করে বলতে থাকেন, রান্নাঘরের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে যা, রান্নাঘরে অনেক হলুদ রয়েছে, হলুদের গন্ধ আমি সহ্য করতে পারি না, আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যা। তখন তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। সবাই আশেপাশে ভালো গুণিন খোঁজ করতে থাকেন, কিন্তু তখনও গুণিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। মোটামুটি দুপুরের পর থেকে তার আচার আচরণ একটু স্বাভাবিক যখন সবাই বোধ করেন, তখন সবাই মনে করেছেন যে হয়তো বা এটা ঠিক হয়ে গেছে। রাতের বেলা ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। রাতের বেলা সবাই, মঞ্জুরি ঘোষ এবং তার হাজবেন্ড, তাদের ঘর থেকে গোঙানির আওয়াজ শুনছে, এবং গোঙানির আওয়াজ একটু একটু করে তীব্র হচ্ছে। ওনার ছেলেমেয়েরা যখন দরজা নক করে তখন কেউ খোলে না। একটা পর্যায়ে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে তাদের মা মঞ্জুরি ঘোষ, তাদের হাজবেন্ড মানে তাদের বাবার, মানে তার হাজবেন্ড, তার মানে সন্তানদের বাবার বুকের উপরে উঠে গলা চেপে ধরে আছে, এবং আরেকটু হলেই হয়তো মেরে ফেলতো তাকে। সন্তানেরা মিলে তারা মাকে ওখান থেকে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে আসে। আর কয়েক সেকেন্ড হলেই হয়তোবা তাদের বাবার মৃত্যু ঘটত। তাদের সন্তানেরা কোনোভাবেই তাদের মায়ের সঙ্গে পেরে উঠছিল না শক্তিতে। চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্য সদস্যরাও চলে আসে, তাকে বহু কষ্টে বেঁধে রাখা হয়। কিন্তু আরো একটা ব্যাপার ঘটে, সেটি হচ্ছে যে তখন কিন্তু রাত বেশি হয়নি। কিছু সময় পরে মনে হয় সব স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু কখন যে এই বাঁধন খুলে মঞ্জুরি ঘোষ আবার বাঁশঝাড়ের নিচে চলে গিয়েছে কেউ খেয়াল করতে পারেনি। ভোরবেলা যখন তাকে কোথাও দেখা যাচ্ছে না, তখন সবাই খুঁজতে থাকে এবং খুঁজে তাকে পাওয়া যায় সেই বাঁশঝাড়ের নিচে একই রকম ভাবে বসে আছে, কান্নাকাটি করছে। সবাই যখন তার কাছে যায়, এবারও সে বলে ওঠে, কেউ আমাকে ডিস্টার্ব করবি না, কেউ বিরক্ত করতে আসবি না, আমি এখানেই থাকি আর আমি এখানেই থাকবো, এখান থেকে আমি এক চুলও কোথাও নড়ব না। সবাই বুঝতে পারে যে সময় পার হয়ে যাচ্ছে, আজকের মধ্যেই কিছু করতে না পারলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। সকাল হতে না হতে একজন গুণিনকে ডেকে নিয়ে আসা হয়। গুণিন ওই বাঁশঝাড়ের নিচে একটি গোল বৃত্ত করেন এবং সেখানে মঞ্জুরি ঘোষের উপর ভর করে থাকা জিনকে প্রশ্ন করেন, কে তুই, কোত্থেকে এসেছিস? তখন সে বলে, ওই যে দূরে মাঠের ভিতরে বড় একটি তেঁতুল গাছ রয়েছে, আমি সেখানেই থাকি। আমি বহুদিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলাম, এরপর থেকে আমি এখানেই থাকি। সেদিন সকালবেলা আমি যখন বড় তেঁতুল গাছ থেকে এদের বাড়ির এই ছোট তেঁতুল গাছে আসছিলাম, তখন একে আমি দেখতে পাই। এখন আমি একে ছাড়া কোথাও যাব না, আমি এর উপর ভর করেই থাকব। এই ধরনের কথাবার্তা যখন চলতে থাকে গুণিন এবং পজেসড হওয়া মঞ্জুরি ঘোষের মধ্যে, অনেক কষ্টে গুণিন এই পজেসড অবস্থা থেকে মঞ্জুরি ঘোষকে মুক্ত করেন। পরবর্তীতে গুণিন জানান যে সত্যি বহুদিন আগে ওই তেঁতুল গাছের একটি ডালে, যখন তেঁতুল গাছটা আরো ছোট ছিল, ডালে একজন মহিলা আত্মহত্যা করে। এরপর থেকে একটা দুষ্টু জিন ওই মহিলার রূপ ধরে ওই গাছে বসে থাকে এবং বিভিন্ন সময় মানুষদেরকে ভয় দেখায়, বিরক্ত করে। আর এমনই একটি ঘটনা মঞ্জুরি ঘোষের সাথে ঘটেছে। মঞ্জুরি ঘোষ যখন পজেসড অবস্থা থেকে মুক্ত হন, তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। যখন তার জ্ঞান ফেরে, তিনি পরিবারের সব সদস্যদেরকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আমি এখানে কেন, তোমরা সবাই আমার চারদিকে দাঁড়িয়ে আছো কেন, আমাকে ওভাবে দেখছো কেন?
তার মানে হচ্ছে 2 দিন আগে তিনি যখন পোজেসড হয়েছিলেন এরপর থেকেই 2 দিনের মধ্যে কোনো ঘটনা তার মনে নেই। তখন তাকে বলা হয় যে তোমার সাথে এই এই ঘটনা ঘটেছে। তিনি শুনে খুব ভয় পান যে সর্বনামা, আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি তো কিচ্ছু বলতে পারি না, বুঝতে পারি নাই, আমার তো কিছু মনেও নেই। যাই হোক, এরপরে মঞ্জুরি ঘোষের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। মঞ্জুরি ঘোষ এবং তার স্বামী দুজনই মৃত্যুবরণ করেছেন। তারা এখন কেউই জীবিত নেই। আর সন্তু ঘোষকে ধন্যবাদ আমাদেরকে চমৎকার 3টি ঘটনা উপহার দেওয়ার জন্য।